যে গণভোট হয়েছে সেগুলোকে প্রশ্নের সম্মুখীন করছেন। যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট এই দুটি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে বিগত সরকারের আমলে যে 16 মাস দেশ পরিচালনা করেছেন তার সবকিছুই অসাংবিধানিকতার বেড়াজালে আবদ্ধ হবে। আর তা করে আজকালকার সরকারের পক্ষ থেকে এক ধরনের ইন্ধন যোগানো হচ্ছে। এই ইন্ধনের অংশ হিসেবে কেউ কেউ এই বিষয়গুলোকে আদালতের কাঁধে বন্দুক রেখে বাকি কাজ করতে চাচ্ছেন। আমরা বলেছি এটি সম্পূর্ণরূপে আত্মঘাতী পদক্ষেপ। এখান থেকে যদি সরে না আসেন তাহলে জুলাই সনদ, জুলাই মাস সার্চ কিংবা পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এগুলো যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে গণভোট প্রশ্নবিদ্ধ হয়, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং একই সাথে আগামীর পার্লামেন্টও প্রশ্নবিদ্ধ হয়। তারা বলেছেন এগুলো সংবিধানে নাই। এগুলো যদি সংবিধানে নাই, তারপরে ঐকমত্যের ভিত্তিতে বিশেষ সার্কামস্ট্যান্সেস এগুলো করা হয়েছে। সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারও নাই, সংবিধানে তো সরকার পালিয়ে যাওয়ার বিধানও নাই, সংবিধানে তো অবশ্যই গণভোটের বিধানও নাই, সংবিধানে এই 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথাও নাই। তাহলে এগুলো কি করে হয়েছে? এগুলো সবগুলো হয়েছে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনকে মোকাবেলা করতে গিয়ে আইনগতভাবে সলা পরামর্শ করে এক একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানে তো এই কথা লেখা নাই যে সরকার পালিয়ে বিদেশ চলে যাবে। বাংলাদেশের সংবিধানে তো এই কথাও লেখা নাই যে মাননীয় প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা পদত্যাগ করবেন। কিন্তু বাস্তবতার খাতিরে গণ অভ্যুত্থানে যখন এগুলো ঘটে, পৃথিবীর ইতিহাস বলে এগুলোকে আদালত সিদ্ধান্ত নিতে পারে না। জনগণই হলো গণ অভ্যুত্থানের সবচাইতে বড় বিচারক। এটি বিচার কার্যের 2 দেয়ালের 4 দেয়ালের মধ্যে বসে জনগণের এত বড় আফসারকে ফয়েল করে দেওয়া যায় না। যদি আমরা বলেছি এটাই, এবং এখানে তাও বলেছেন যে দ্বিতীয় সংসদ শপথ কে নেবেন, কে দিবেন? এই আইনের 8 ধারায় বলা আছে দ্বিতীয় শপথ তিনিই দিবেন, যিনি সংসদ সদস্যদের শপথ দিবেন তিনিই দিবেন। অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার দিয়েছেন, এখানেও প্রধান নির্বাচন কমিশনার দিবেন। স্পষ্ট আইনের বিধানকে ওনারা এখন এসে বলছেন এগুলো অসাংবিধানিক। এগুলো যদি অসাংবিধানিক হয় তাহলে হয়তো তারা ক্যালকুলেট করতে পারছেন না নির্বাচনও কিন্তু অসাংবিধানিক হবে। এটা যদি অসাংবিধানিক হয় তাহলে মধ্য রাস্তায় এসে গণভোট যে করা হলো এটাও অসাংবিধানিক হবে। গণভোটকে মানছেন না, নির্বাচনকে মানছেন, তাহলে কি দাঁড়ালো? যারা গণভোটকে মানেন না, একই দিনে তো গণভোট হলো, একই দিনে নির্বাচন হলো। আপনি যদি গণভোটকে অসাংবিধানিক বলেন তাহলে নির্বাচনকে কি বলবেন? নির্বাচনকে বলতে হবে আপনাকে অসাংবিধানিক। আপনি একটাকে নিবেন আরেকটাকে নিবেন না, এই দ্বৈত চরিত্র তো চলতে পারবে না সংবিধান। সাংবিধানিকতার দোহাই যদি দিতেই হয় তাহলে ভালো করে দেন, বিগত 16 মাসে 18 মাসে যা কিছু হয়েছে সবকিছু আন্ডান করে দেন। তা যদি করেন তা যদি করতে চান করেন, একটা গণ অভ্যুত্থানকে যদি ফয়েল করতে চান করেন, একটা বিপ্লবকে যদি নষ্ট করতে চান করেন, কিন্তু তা না করে আপনি নিজের পছন্দ মতো গণভোটের রায় বিরুদ্ধে গেছে তাই এটা মানি না, আর নির্বাচনের রায় পক্ষে গেছে তাই এটা মানি। এটা হবে এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে তাদের প্রতি একটা উপহাস। এই উপহাস কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি, কোনো কোর্ট, কোনো আদালত কারো পক্ষেই করা উচিত নয়। জনগণের ইচ্ছা প্রকাশিত হয়েছে 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে, 8 তারিখে না সরকার হয়েছে। তার আগে তো সরকার ছিল না, এ দেশকে পরিচালনা করেছে। এই বাস্তবতাকে ভুলে গিয়ে কিতাবি এলেম নিয়ে আদালতের ভিতরে গণভোটকে যদি বাতিল করার চেষ্টা করা হয় তাহলে আমরা বলবো তাই যদি চান তাহলে পুরাটা রিভিউ করেন। 12 তারিখে সংসদ বসছে, সংসদ ঠিক করবে কোনটা থাকবে কোনটা থাকবে না। সংসদ ঠিক করবে কোন অংশ 2/3 মেজরিটিতে পাশ করবে, কোনটা পাশ করবে না। আদালতের কাজ কি? আদালত ঠিক করবে? আদালত বলতে পারবে এটা যে জুলাই অভ্যুত্থান ঠিক না বেঠিক? আদালত বলতে পারে এই কথা গণ অভ্যুত্থান ঠিক না বেঠিক? আদালত বলতে পারে এই কথা জুলাই বাস্তবায়ন আদেশ ঠিক না বেঠিক? এটা তো আদালতের সাবজেক্ট ম্যাটার না। আদালতের সাবজেক্ট ম্যাটার না হয়ে এটি সাবজেক্ট ম্যাটার অব দি পার্লামেন্ট। কিন্তু পার্লামেন্টের জন্য আগামী 10 দিন সময় অপেক্ষা করার মতো ধৈর্য দেখাইতে পারছেন না। আমরা মনে করি নিশ্চয়ই এর পিছনে একটা গভীর এজেন্ডা লুকিয়ে আছে, যেখানে 10 দিন সহ্য করার মতো ধৈর্য আপনাদের নাই। তো আমাদের সাবমিশন হলো, আমরা মনে করি আদালত এখানে ইন্টারফেয়ার করবেন না। এটা আদালতের সাবজেক্ট ম্যাটার না। পৃথিবীর ইতিহাসে কোনো গণবিপ্লব আদালত ডিসাইড করে নাই। সকল গণবিপ্লব ঘটার পরে আদালত বরংস গঠিত হয়েছে। আমাদের দেশে তাই হয়েছে। আপনি দেখবেন 2 তরফায় হাইকোর্টের বিচারক নিয়োগ হয়েছে। 5ই আগস্ট না ঘটলে 2 তরফায় নতুন আইন করে যে হাইকোর্টের বিচারক নিয়োগ করেছে তার নিয়োগ করাও সম্ভব ছিল না। আর সেই আইনে নিয়োগপ্রাপ্ত হয়ে এখন যদি আমরা সেই ঘটনাকেই অস্বীকার করি তাহলে অনেকটা নিজের বিরুদ্ধে নিজে বক্তৃতা দেওয়ার শামিল হবে। ফলে আমরা এই কথাই বলেছি, আগামীকালকে আদেশের জন্য রেখেছেন। আমি প্রত্যাশা করব বাংলাদেশের কোর্ট এই ধরনের গণ অভ্যুত্থানের সাবজেক্ট ম্যাটার নিয়ে
জুডিশিয়াল বিচারের জায়গায় অবতীর্ণ হবেন না। বর্তমান সংবিধান তো সংবিধানের মতোই আছে। জুলাই অভ্যুত্থানের রক্ষককে আমি আপনি না আদালত? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে নির্বাচন হয়েছে তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে সরকার গঠিত হয়েছে তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে গণভোট হয়েছে তার রেজাল্ট কি? যদি আপনি এই অংশটুকুকে অস্বীকার করেন আর নিজের মতো করে পছন্দ মতো সাজান, তাহলে বলেন সাহস করে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন যেহেতু সংবিধানে ছিল না, আমরা সেই নির্বাচনও মানি না। সেটাই বলেন, সেটা তো বলতে পারছেন না। আদালত যদি রুল জারি করে তাহলে আমাদের কাজ হলো রুলের জবাব দেওয়া, এটা হলো আইনগত পদক্ষেপ। কিন্তু আমি মনে করি এটা আদালতের ডোমেইন না। আদালতের ডোমেইন কোনো গণ অভ্যুত্থানের আউটকামকে প্রশ্নবিদ্ধ করা আদালতের ডোমেইন হতে পারে না। আদালতের ডোমেইন হলো এই যে মাঝখানের এডিন্টেরিয়াম পিরিয়ডটা গিয়েছে, যেটি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক পরিচালিত, এই অংশটুকু যদি আদালত প্রোটেকশন না দেন তাহলে বাংলাদেশে না দিলে আরো বেশি ভ্যাকুয়ামের তৈরি হবে, আর দিলেই বরংস সামনের দিকে অগ্রসর হওয়াটা সহজ হবে। হ্যাঁ, এবং এই যে কথাগুলো আপনারা বলছি এখন কেন বলতে হচ্ছে, আমার ধারণা এই রিট পিটিশন যারা নিয়ে এসেছেন তাদের একটা ইল মোটিভ আছে, একটা ইল অ্যাডভাইস আছে, এবং আমি এটাও মনে করি তাদের কেউ কেউ এই রিট পিটিশনের কনসিকুয়েন্স সম্পর্কে ওয়াকিবহাল নন। আমি বলেছি আদালতকে এই কনসিকুয়েন্সটা সুইসাইডাল, আত্মঘাতী হবে। ঠান্ডা মাথায় ভাববেন, ঠান্ডা মাথায়